রাতের জন্য কি কোনো লার্জ রেডিও স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা। এখানে গল্প নয়, এখানে মনের কথাগুলো শোনানো হয়। আজ তোমরা শুনবে নিখুঁত পঞ্চম এবং অন্তিম পর্ব। গল্পের পটে এবং গল্পের সূত্রধার এবং সমস্ত চরিত্রে আমি কুণাল চন্দ্র আজকে সঙ্গে আছে সমস্ত নারী চরিত্রে মাতৃ চক্রবর্তী। শুনতে থাকুন নিখুঁত। যে মানুষটা আমার সাথে ভীষণ অন্যায় করেছিল, পুরো পৃথিবীর কাছে সে একজন চমৎকার মানুষ। প্রথমে খুব অবাক হয়েছিলাম, পরে বুঝলাম মানুষ তার ভুল পাল্টে ফেলতে পারে নিমেষেই। মহাকালের মঞ্চে ওই মানুষটা যখন ভালো মানুষের অ্যাওয়ার্ড হাতে নিয়ে বিজয়ী হাসি হাসে, আমার ভেতরটা তখন নিঃসীম পরাজয়ে কুঁকড়ে যায়। আমি চিৎকার করে বলতে নিই, মানুষটা ভালো না। পৃথিবীর হাততালির শব্দে আমার চিৎকারটা স্তব্ধ হয়ে যায়। আমি জানলাম পৃথিবীটা আসলে একটা পপুলারিটি কন্টেস্ট। এখানে ভীষণ অন্যায় করেও হাততালি পাওয়া যায়, প্রচণ্ড ভালো হয়েও নরকের খাতায় নাম লেখাতে হয়। আমি জানলাম মানুষ কেন অভিনয় করে, কেন মুখোশ পরে থাকে, কেন এক মুহূর্তের জন্য নিজের সত্যিকারের সত্তাকে সামনে আনে না। আমি জানলাম নশ্বর এই পৃথিবীতে টিকে থাকার জন্য মানুষ সব কিছু করতে পারে, সব। পৃথিবীর আঁতুড়ঘর হতে চূড়ান্তভাবে কোনোদিন বিচ্ছেদ মুছে গেলে নির্দ্বিধায় আমি তোমার প্রেমে পড়ব, যত্ন করব, ভালোবাসবো পরম আদরে। তোমার সঙ্গে হাঁসের গলার মতো লম্বা একটা সংসার বাঁধব। খারাপের দিনে তোমার কোমল নরম ঠোঁটে কাটা কাটা হাসি ছড়াতে, মিশরের তরতাজা কয়েকটি গোলাপ হাতে আমি দাঁড়াবো তোমার দরজায়। জুনায়েদ ইভান বলেছেন, ইচ্ছের বিরুদ্ধে কবিতা লেখা যায় না। ইয়া সত্যি। তবুও আমি নিজেকে ধরে বেঁধে কলমের কালির কাছে তুলে দেব, লিখব তোমার জন্য ডজন ডজন এলোপাতারি কবিতা। টেকনাফ থেকে তেতুলিয়া আমাদের প্রেমের ঈর্ষা গজে দেব খচখচ করে বাড়াবাড়ি রকমের আনন্দ নিয়ে। শাড়ি, চুড়ি, আলতা, কাজল অথবা ফুল যে সকল দোকানে বিক্রি হয়, আমাকে দেখা যাবে সেখানে হামেশাই। আমি হব সেসব দোকানের রেগুলার খরিদ্দার। তোমার ক্যাম্পাস, তোমার গলির মোড়, তোমার গলির দোকান, তোমার বাড়ি, তোমার ছাদ, তোমার বুক সেলফ, তোমার উঠোন, তোমার অফিস, তোমার থিয়েটার, তোমার সহপাঠী, তোমার শত্রু, তোমার বন্ধু, তোমার আত্মীয়, সব কটা জায়গাতে সব কটা মানুষের মুখে আমাদের প্রেমের ছেলে মানুষই, পাগলামি, উৎসব থাকবে ঠোঁটস্থ মুখস্থ। কথা দিচ্ছি আমি তোমার হাত ধরবো, গায়ের গন্ধ নিব, চুলে বিলি কাটবো, চুমো খাবো হরদম। আমি শুনবো তোমার সবচেয়ে দুঃখের গল্পটা। তোমায় আবিষ্কার করবো নতুনভাবে, নতুন বৈচিত্র্যময়তায় প্রত্যেকটা দিন। আঁকলে রাখবো, সামলাবো ঠান্ডা মেজাজে। মা যেমন যত্ন নিয়ে গরমের দিনে আমায় লাগিয়ে দিত পাউডার, ওরকম যত্ন করব। কথা দিচ্ছি, তুমি ঝিনুক হলে আমি লুকিয়ে যাব তোমার বুকে মুক্তোর মতো। তুমি বৃক্ষ হলে আমি হব ডালপালা। তুমি পাখি হলে আমি হব বিস্তৃত আসমান। তুমি সমুদ্র হলে আমি হব ছনমনে ওই সমুদ্রের তিমি মাছ। আমি তোমার শিরা উপশিরাতে রক্ত কণিকার মতো ছড়িয়ে যাব, শাড়ির মতো জড়িয়ে যাব, বাতাসের মতো ছুঁয়ে যাব, বরফের মতো গলে যাব, বৃষ্টির মতো ভিজে যাব। আমি তোমার সুখ হব, নিরাপদ বুক হব সেই দিন যেদিন পৃথিবীর আঁতুড়ঘর হতে চূড়ান্তভাবে বিচ্ছেদ মুছে যাবে। আমার এক বন্ধু ছিল, চমৎকার হাসি খুশি মানুষ। সে দুঃখ পেল না তার অতিক্রম করে আসা যাবিত 22 বছরে এক চিমটিও। 23 বছর জীবন সিঁড়িতে এসে ওর পাশে হাঁটলো একজন হাত ধরে 6 মাস, তারপর উধাও। বন্ধু দুঃখ পেয়েছিল তারপরে, এমন ভয়াবহ দুঃখ যে এক 24 বছরের জীবন সিঁড়িতে পা রাখার আগেই বন্ধুর বুকের উপরে উঠেছে সবুজ ঘাস। বিচ্ছেদ বড় যন্ত্রণাদায়ক, ওতে বড্ড ক্ষয়ক্ষতি হয়ে যায়। একটা মানুষ এপাশ হতে সম্পর্ক ভাঙে, আরেকটা মানুষ ওপাশ থেকে সেই ভাঙা টুকরোতে হাত পা কাটে রোজ। সম্পর্ক যদি হয় ছুরি, তবে সম্পর্কে থাকা প্রেম হলো ওই ছুরির ধার। আমরা আলুথালু করে ভালোবেসে রোজ ওই ছুরিতে শান দিই। যে যত বেশি শান দিয়েছে, গভীর নিখুঁতভাবে তাকে বিচ্ছেদ তত বেশি কাটাকুটি করেছে। যার ভালোবাসা যত গভীর, তার বিচ্ছেদ কুয়োও তত গভীর। ওই গভীর কুয়োকে কবর বানিয়ে দুঃখ বসে একখান মানুষ।
দ্বিতীয় মানুষখান সেই কবরের উপর বাসর সাজিয়ে রোমান্টিকতার অঙ্ক কষে। সংসার ভাঙলে একখান মানুষ নতুন মানুষের শার্টের বুতাম হয়। দ্বিতীয় মানুষখান শার্টের অর্ধেক বুতাম আটকাতে গিয়ে জমে যায়, স্মৃতি নেড়ে ছেড়ে দাউ দাউ করে কাঁদে। একখান মানুষ নতুন মানুষের কপালে টিপ ঠিক করতে গিয়ে চুমু খায়, আর আরেকখান মানুষ ঘরের এক কোণে মোমবাতি জেলে চোখে বর্ষা নামিয়ে কাজল ভেস্তে দেয়। বিচ্ছেদ মানুষকে পুড়িয়ে অঙ্গার করে দেয়। বিচ্ছেদে আমার ভীষণ ভয়। পৃথিবীর আতুর ঘর হতে চূড়ান্তভাবে বিচ্ছেদ মুছে গেলে আমি তোমায় তুমুল ভালোবাসবো, কথা দিচ্ছি। ছোট্ট যাত্রার এই একখানা জীবন তোমার নাকের নথে জমা রেখে তোমার বুকে মাথা রাখবো, মৃত্যুর আগে তুলব না আর। হঠাৎ রাহুল বলল, এই কুণাল, তুমি অতি ভদ্র ছেলের মতো আমাদের বিয়ের সাক্ষী হিসেবে ছটপট সাইনটা করে দাও তো, নয়তো এত আদর যত্ন করব জীবনেও ভুলতে পারবে না। এ কথা কর্ণকুহরে পৌঁছাতেই খেয়াল হতবাক হয়ে গেল। সে কি বলল? বিয়ের সাক্ষী? কার বিয়ে? ওর আর মীরার? মীরাকে সে চিনল কিভাবে? তাছাড়া হঠাৎ বিয়ে বা কেন? কি উদ্দেশ্যে এই ছেলের? নাকি কোনোভাবে ভয় দেখাচ্ছে? এতে ওর কি লাভ? তখন এসব ভাবতে ভাবতেই ওর চোখে ভেসে উঠল কৃষ্ণের মুখ। তাতে ওর বুক কেঁপে উঠল অজানা ভয়ে। এখন যদি সত্যি সত্যি এদের বিয়ে হয়ে যায় তখন কি হবে? ফিরে গিয়ে কৃষ্ণকে কি জবাব দেবে সে? সে মেনে নিতে পারবে এই কষ্টটা, নাকি দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে? ভাইকে এভাবে নিঃশেষ হতে দেখতেও পারবে না সে। তাছাড়া চেনা নেই জানা নেই ছেলের হাতে মীরাকে তুলে দিতে পারবে না। আপন বোন না হলেও নিজের ছোট বোনের মতোই ভালোবাসে সে। আর বোনের জীবন এভাবে ধ্বংস হতে দেবে না, কিছুতেই সে দেবে না। প্রয়োজনে মাকে মরে যাবে, তবুও সে সাইন করবে না। মীরা একমাত্র কৃষ্ণরই। আর এদিকে হয়তো কৃষ্ণ ব্যাকুল হয়ে ওদেরকে খুঁজছে, না পেয়ে কি অবস্থা সবার কে জানে। মীরা দেবী ওনাকে কিভাবে সামলাবে? ওনার আদরের মেয়েটা অন্যের ঘরে চলে যাবে, বাসাও শূন্য হয়ে যাবে। মীরা দেবী মানতে পারবে তো? মনে মনে এসব ভেবে খেয়াল জোরে জোরে মাথা ঝাঁকালো। না, সে আর এসব ভাবতে পারছে না। মুক্তির পথ খুঁজে বের করতেই হবে তাকে, নয়তো এসব ঝামেলা হয়ে যাবে, তো সব এলোমেলো হয়ে যাবে সব। এদিকে তার ভাই আর অন্যদিকে মা, এদের দুজনেরই মুখে হাসি ফোটাতে তাকে কিছু একটা করতে হবে। খেয়াল যখন মনে মনে এসব ভাবতে ভাবতে ব্যস্ত, তখন তার কানে ভেসে এসে লাগলো সজোরে আরেক থাপ্পড়ের শব্দ। রাহুল পুনরায় মীরাকে মেরেছে। কুণালের রাগ সামলাতে না পেরে ছটপট করে ব্যর্থ হলো। তারপর ক্ষিপ্ত নজরে তাকিয়ে রইল রাহুলের দিকে। কাঁদতে কাঁদতে দেখি পুনরায় থাপ্পড় মেরেছে। কানের নিচে এভাবে ফ্যাচফ্যাচ করে কান্না তার পছন্দ নয়। প্রচণ্ড বিরক্ত লাগে। থাপ্পড় মেরেও সে বিরক্ত নিয়ে মীরার দিকে তাকিয়ে আছে। ভাবখানা এমন যেন তৃতীয় থাপ্পড় দিলে বলে, ফোঁটা অস্ত্র যদি গড়িয়েছে তোমার ভাইয়ের শরীর থেকে, আমি তার দ্বিগুণ ফোঁটা রক্ত ঝরাবো। কথায় নয়, আমি এবার কাজে দেখাবো। কি করেছি আমি? কেন এমন করছেন আমার সঙ্গে? যাব বাবা, আমি আবার কি করলাম? এখনো কিছু করে নিবে? তাছাড়া কেবল তো শুরু। আমাদের প্লিজ ছেড়ে দেন, আমি আপনার পায়ে পড়ছি, আমাদের ছেড়ে দেন। আমার হাত পা ঠোঁট মুখ যাচ্ছে ধরো, তাও ছাড় পাবে না। সোনা পাখি, আমি কৃষ্ণকে ভালোবাসি, আমাকে ওর কাছে যেতে দিন। কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, আপনার কথা আমি কাউকে বলবো না। আরে 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 আরে, ওর নাম মুখেও এনো না জান। মেজাজ বিগড়ে গেলে খবর আছে তোমারও। তুমি আমাকে শুধু ভালোবাসবে, শুধু আমাকে। যখন ওরা কথা বলার ব্যস্ত, তখন কুণাল রাহুলকে ভালো করে লক্ষ্য করল। বয়স কৃষ্ণেরই মতনই, সুদর্শনও বটে। অভিজাত্যপূর্ণ পোশাকে স্মার্টনেস বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। চোখে মুখে তীক্ষ্ণতার ছাড়াছাড়ি, ঠোঁটে লেপ্টে আছে তাচ্ছিল্যের হাসি। এক কথায় উদয় নজর করা সুদর্শন। ছেলে হয়ে সে এটা মানতে অস্বীকার করবে না। তবে মীরার কথা শুনে মনে হচ্ছে সে রাহুলকে চেনে না, অথচ রাহুল মীরাকে কিডন্যাপ করে বিয়ে প্রসঙ্গেও চলে এলো।
এখন কথা হচ্ছে রাহুল মীরাকে কিভাবে চেনে, নাকি ট্যাপে ফেলার জন্য তার নতুন চাল। তখন হঠাৎ রাহুল কাউকে ডাক দিয়ে দুজন পুরুষ সেখানে উপস্থিত হলো, সম্ভবত উকিল ওনারা। এসে একটা ফাইল এগিয়ে দিল রাহুলের দিকে। রাহুল সেটা দেখতে দেখতে কুণালের মুখোমুখি দাঁড়ালো, তারপর ফাইলের দৃষ্টি নিবন্ধ করে বলল, আমার সম্পর্কে খোঁজ খবর নিলে ভালো কিছু শুনবে না। সাইকো, পাষাণ, হৃদয়হীন এইসবে বলবে লোকে, যদিও ওর একটাও মিথ্যা নয়। এই সমস্ত গুণ আমার মধ্যেই বিদ্যমান। এখন কথা হচ্ছে, এসব জেনেই মীরাকে আমার হাতে তুলে দেবে তুমি? নাও সাইন করো, এতে সময় নেই আমার হাতে। এসবের মাঝে হঠাৎ একটা চিৎকার উঠে উঠল। গল্পের পরবর্তী অংশ বিরতির পর শুনতে থাকুন নিখুঁত পঞ্চম এবং অন্তিম পর্ব।